গ্রামে এলেন না কোথাও? হ্যাঁ, এই গ্রামে এসেছি আমরা, ডাইরেক্ট এখানে এসেছি। ৭৭ সালে হলো প্রচন্ড বন্যা, হ্যাঁ, আর ৭৮ সালে হলো প্রচন্ড খরা, ঠিক আছে? খরা, হ্যাঁ। সেই সময় উনি এই সেচের ব্যবস্থা সেচের করলেন, প্লাস আমাদের নদীতে রিভার পাম্প লাগিয়ে রিভার লিফট ইরিগেশন, লিফট ইরিগেশনের নদী জন্য উত্তোলক সেই। ওই কৃষ্ণনগর উনি ওইসব নদীর ধারে সব ইয়ে করে। আর ইলেকট্রিক কবে এলো? ইলেকট্রিকটা ওই যে পদক্ষেপ নিলেন একই সঙ্গে এলো। একই সঙ্গে আসবে। আচ্ছা, আগে তো সব দেশি ধানের জাত ছিল, হ্যাঁ, তা এই উন্নত জাতগুলো কবে এলো? ইলেকট্রিক জাত বলতে পারেন কেসটা হচ্ছে আগে তো আমরা ওই সেচের যখন, হ্যাঁ শেষের সময়ও আমরা যাত্রা পাইনি। পরে প্রথমে আমাদের এখানে কোন জাত এলো নামটা? IR8, তাইনাল 3 এইসব ধান আমাদের কাছে আসলো। এসে আমাদের সব তখন আমাদের এই মানে এইও এইও, হ্যাঁ, ঠিক এগ্রিকালচার এক্সটেনশন অফিসার উনি অমিয়বাবু আমাদের গ্রামে আসতেন, এসে আমাদের সব দিকে বুঝতেন হ্যাঁ, বলো। এই চাষটা এখন এইভাবে করতে হবে, করলে মাঠ এইভাবে ডিল দিয়ে বুনতে হবে, এইভাবে তোমার রোয়াটা করতে হবে, যাতে এতে ফলন বেশি হয়, লাভ আছে ইত্যাদি ঘরে পাতা। আমরা ওই সময় বোরো ধান করার ওই মানে বীজ, উন্নত জাতের বীজের সঙ্গে পরিচয়টা পেয়ে যাবো। তারপরে তো বিভিন্ন রকম ইউনিভার্সিটি। কোন সালে ওটা স্টার্ট হয়েছিল? এইটা হয়েছে ওই ধরো আমাদের ৭২-৭৪ 65 সালে কি হয়েছিল? 1965-এ হাইলিং ভ্যারাইটি প্রোগ্রাম। হ্যাঁ, এখান থেকে আস্তে আস্তে সময় লাগবে তো। ৭২-৭৩ সালে আমাদের এটা তখন ফলন খুব ভালো হতো প্রথম দিকে। তখন IR8 আর IR8 যে ধানটা ওই ধানের মতো ধান আর ওই ধানের মতো ওই ধানের মতো ধান আর আসে না। এই তো এই যমুনাখালে আগে আপনি যখন আসেন, আপনি তো এখন 76 ইয়ার্স, আপনি এর পরিবর্তনটা কি দেখলেন তখন? এর পরিবর্তনটা আমাদের আপনি যখন প্রথম এসেছিলেন তখন কি আমাদের ছিল? নদীটা তখন ছিল ওই ঘাট, ওই ঘাট। ওদের বাড়ি ওখান থেকে আমরা নৌকা উঠতাম। পরবর্তীকালে ওইটা আস্তে আস্তে এই ঘাটটা আমাদের মেন ছিল, এই জায়গাটা মেন ছিল, আর এটা অন তো ডাউন ছিল এবং স্রোতস্বিনী ছিল নদী। You just see, this is Yamuna was hard, but it was a river, and it originates from the river Ganga. But you just see the status, and when river dried up, then whole of the ecosystem has to face certain apocalyptic consequences. Ultimately, the social ecology, the biological ecosystems, the physical ecosystem, all have to face a kind of crisis. You just see it is now the stagnant water, just water hyacinths are there here and there. But earlier it was used to go for the fishery, একটু মাছ চাষ হতো এখানে। Now it is not suitable for any kind of thing. And when river dies, the same thing I'm repeating. When river dies, agro-ecosystem, social ecosystem has serious consequences. Are you enough concerned about save our river, riverines? Are you enough concerned to enliven it? Unless it is being enlivened and it is being taken care of, nothing is possible. Agriculture, life system, livelihood, all will be shattered with something. আচ্ছা, যেটা বলছি যে মানুষ চাষ ছেড়ে দিতে চাইছে, হ্যাঁ কি না? চাষ ছেড়ে দিতে চাইছে, এটাও যখন সঠিক, চাষ করতে চাইছে সেটাও সঠিক। আচ্ছা, ছেড়ে দিতে চাইছে, ছেড়ে দিতে চাইছে সে, তারা কি যুবকরা ছেড়ে দিতে চাইছে আর বুড়োরা ধরে রেখেছে? না, ওরা ধরে রেখেছে তার একটা কারণ আছে। তারা যে মানে বাপ ঠাকুরদারা পুরোপুরি ধরে চাষ করে আসছে, তারা যে তরফেই চাকরি করুক, ব্যবসা করুক না কেন, কৃষির উপরে তাদের যে মহব্বত, চাষিতে তাদের কৃষিতে যে ভালোবাসা, সেইটা আমরা বলতে পারি। আর ইয়াং ছেলেরা কি বলছে, চাষবাস করবো না? আমার ছেলেরা যেমন, আমার ছেলে হচ্ছে একদম মানে অ্যাপ্লাইড মেকানিক্স সে আছে, কৃষি প্রফেসর, আর একজন MI করে ডিভিশনাল ইঞ্জিনিয়ার ফেলেন। আচ্ছা, এরকম সব আছে, মেয়ে এরকম। তারা আর চাষ করতে চাইছে না, তারা দেখছে যে আমরা এইসব করে ওদের ওই সমস্ত আর ওতে কি বা আসবে, আমরা তো এখন এই ৮০,০০০ টাকা পাচ্ছি, ৭০,০০০ টাকা পাচ্ছি, কে যায় বাড়ি। আচ্ছা ঠিক আছে, আপাতত আমার হাতে পাহারা তারপরে ব্যবস্থাটা করে। এইটা হচ্ছে এদের না। টোটো চালিয়ে তো বেশি হয়, অটো চালিয়ে তো আয় বেশি হয়, তাহলে আমি চাষ করবো কেন? আর প্রতিদিন টাকা পাওয়া যায়। এটাও ঠিক, কিন্তু চাষ করবো কেন এর একটা ব্যাপার আছে। চাষের উপরে যে আমার প্রজন্ম নির্ভর, জাতি নির্ভর করছে, সেই জন্য আমরা এটা জানি যে চাষ, তবে চাষে অনীহটা কেন, যে আগে যেমন আমরা কুমড়ো চাষ করতাম, সেই কুমড়ো চাষ আমরা এক বিঘা
22,000 20,000 টাকা ফলন হতো। এখন তরমুজ চাষ করলে এখন আমরা সব তরমুজ চাষ বন্ধ করে দিয়েছি। মানে সব কিছুরই ফলনটা কমে যাচ্ছে। মানে ঘরে দেওয়ালে পড়াশোনাটা শিখেছি, এবার পড়াশোনাটা আমাদের একটু গ্রামে কি কি হয়, কি করে চাষ হচ্ছে সেটা তো আলাদা না, ওই নলেজটার জন্য আমরা এসেছি। আচ্ছা বলছি যে আপনারা এই যে ধানটা মিনিকেট ধানটা চাষ করছেন এটা নিয়ে কি বলে মানে গাছের সমস্যা গাছের রোগে পোকা লাগে, মাথায় পোকা লাগে, প্রচুর পোকা গোল লাগে না তারপরে পাতার ওই একরকম পোকা আছে, সেই পাতাগুলো সব ওই উপরে চুচে খেয়ে নেয়, রস চুচে খেয়ে নেয়, ও, তবুও ঠিক আছে। মানে যে কোনো বীজ বা কিছু দেয় না এইসব সাবসিডি সাবসিডি করে কিছু সাবসিডি কিছু ওসব কিছু দেয় না। এই যে ঝড়ে কদিন আগে বর্ষা ঝড়ে গেল, হ্যাঁ। কলা গাছ ছিল, কয়েক কলা গাছ ছিল, সব খাদি পড়েছে, বড় বড় খাদি সব আর যাদের আলু চাষ করেছেন আলু সব পচে গেছে। পুরো পচে গেছে। বলছিলাম জলের সমস্যাটা মানে শুধু কি পাম্পের জন্য আছে না, জল সাপ্লাই হচ্ছে না ঠিকঠাক গ্রামে, মানে পুকুর আছে কিংবা জল আসছে না, মেশিন দিয়ে জল তুলতে হয়। আচ্ছা কোনো সাপ্লাই নেই গভর্নমেন্ট তরফ থেকে, কোনো সাপ্লাই নেই, সাপ্লাই নেই। কেনাল সিস্টেম কিছু? এখানে বড় ধানে কতগুলো জাতের চাষ হচ্ছে। ধরো একটা স্বর্ণ কি করছেন এখানে, বড়তে কি করে বড়োতে হয় শতাব্দী মিনিকেট, লেখো। হ্যাঁ উল্টি মিনিকেট, গোসাই মিনিকেট, হ্যাঁ 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 শতাব্দী, শতাব্দী, আচ্ছা ওরা বলে যায় শতাব্দী হচ্ছে গোসাই, গোসাই মিনিকেট, গোসাই মিনিকেট। আর কি হচ্ছে আর যে উল্টি লেখায় লিখেছ শতাব্দী গোসাই। আর কি আছে না, এই তিনটের মধ্যে সীমাবদ্ধ না, আর কি বলতে হবে? আছে, আরো আছে, এইগুলো চাষটাই বেশি। এইগুলোর চাষই বেশি। ঠিক আছে, এই যে জাতগুলো করছেন এখানে সবচেয়ে বেশি খরচ কোন জাতটা? তাহলে একই একই। সবার একই খরচ। তাহলে সার কে খায় বেশি? ঘটনা হচ্ছে কি শোনেন, রোগ আসার আগের মুহূর্তে সবাই বিষ স্প্রে করে, কথার কথা। এবার রোগ আসলো কি না আসলো সেটা দেখা যায় টাইম হয়ে গেছে। যেমন ধানের চাপান দেওয়া হয় আমাদের 22 দিন হলে পারেই চাপান দেওয়া যায়, অনেকে 18 দিনেও দিচ্ছে, হ্যাঁ। কিন্তু ওই যত আগে দেওয়া যায় নাবি ধান যাদের, তারা 10-12 দিন পরেই চাপান দিয়ে দিচ্ছে, কারণ ধানটা টেনে তুলতে হবে, হ্যাঁ, টেনে তুলতে হবে। মানে এগুলো একটা হিসাব আছে। বড় চাষে তো এই তো বৃষ্টি হয়ে গেল, এটা সুবিধা হলো না অসুবিধা হলো? অবশ্যই এখানে বসে। কৃষিতে সুবিধা হয়েছে। বিশেষ করে কেউ আলু তো গেছে। কিন্তু আলু, মুড়ি, হ্যাঁ, নাবি সর্ষে যাদের ছিল তাদের ক্ষতি, আর আলু তো ক্ষতি আছে। এখানে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমার আলু যদি রেখে দেওয়া হতো মাঠে, তাতে অনেকটা জল কমে যেত। আবার জল যদি 20% জাত স্বাভাবিক থেকে বেশি থাকে আলুর মধ্যে, তাহলে ওখানে আলুর যে মারাত্মক, ওটা কোল্ড স্টোরেজের মধ্যেই হয়ে যাবে। এখানে বিষ পেস্টিসাইড দিই বা আপনি ফাঙ্গিসাইড দিয়ে যাই দিলে কেন হয়ে যাবে। এই পরিস্থিতিতে ডিস্ট্রেস সেল হয়, দুর্দশায় পড়ে বিক্রি। এটার কারণ একটা আপনারা ভেবে দেখুন, আমরা যে আলু তো প্রসেসিং নেই, আলুটাকে আমি চিপস, পটেটো চিপস প্যাকেটের মধ্যে 1 বছর ধরে আমি দেখলাম না যে বিফোর 6 মান্থস আমি ইউজ করি, 6 মাস মধ্যে রাখা যায় প্যাকেটের মধ্যে। তো এদের তো এরকম করা যাচ্ছে না, এটা একটা দিক। আর জমিতে বোনা হলে সর্ষে সেই জমিতে ভালো হয়। মানে এটা গাছের উপর নির্ভর করে না? না, আবার দেখা যায় সর্ষের গাছ হয়েছে, বড় ধরনের একটা বর্ষা হয়ে গেল, সেখানে জল জমে গেছে, সেই সর্ষে গাছগুলো মরে গেছে। টাকা করতে বেশি পাওয়া যায়, চাষবাস করে নয় রাজমিস্ত্রি দিয়ে। রাজমিস্ত্রি তো সব দিন হয় না, চাষে টাকা বেশি কিছু বোঝার নেই। কাজ গেলে পয়সা, না গেলে তো পয়সা হয় না, বেশি কম কি করে বুঝবো? চাষে আস্তে আস্তে ঢেলে একসঙ্গে ঘরে পায়, আর ওটা কাজে গেলেই পয়সা হয়। ফলন এখন তো ওই বিঘায় ধান যাচ্ছে 18 থেকে 20 মণ যাচ্ছে, মানে 12 বস্তা। মানে যে হিসাবে ফলনটা পাওয়ার দরকার ওই হিসাবে পাচ্ছেন তো? ওই পিড়ি থেকে কমে যাচ্ছে, কমে যাচ্ছে না? এমনি কমে যাচ্ছে। সমস্যা বলতে মানে সার ওষুধের যা দাম, আর এখন তো লেবারের সমস্যা।
মানে ওই 100 দিনের কাজ আসার পরে থেকে মানে লেবার পাওয়া যায় না। আচ্ছা, সমস্যাটা ওই জায়গাটাতেই। এবার লেবার পেতে গেলেও মানে মানে কন্ট্যাক্ট দিতে হয়, নাহলে বেশি পয়সা লাগে, এরকম আর কি। আসলে এমনি চাষবাসের কোনো অসুবিধা নেই, এখন তো আর গরুর লাঙল ফাঙল নেই, এখন সব ট্রাক্টরেই চাষবাস হয়, এটাই আর কি। পোস্ট অফিস বা হেলথ সেন্টার কিছু নেই, একটা আইসিডিএস সেন্টার আছে। আচ্ছা, আর এখানে এখন মতো এই কাঠের এই সাড়ে সামনে গ্রামের মধ্যে পড়ছে না, মানে গ্রামটা এইটুকুই তো। আর ওটা অন্য পাচ্ছ। আচ্ছা আচ্ছা, এটা কোটা, এটা কাশি, আর এটা কি ঘোষপাড়া দাসপাড়া গ্রামটা? দাসপাড়া। এটা ঠিক আছে তাহলে।